অন্তর্বর্তী সরকারের অন্তত 9 জন উপদেষ্টা পরিবারের সদস্যরা ইতিমধ্যে দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমিয়েছেন। এই খবরটি দুজন বাংলাদেশের সিনিয়র সাংবাদিকের সোশ্যাল মিডিয়ার আলোকেই পরিবেশন করবার চেষ্টা করছি। খবরে শুধু 9 জনকে বললে পুরোটা হবে না, শুধু 9 জনই নন, জ্যেষ্ঠ সাংবাদিক কুদ্দুস আফরাদের দাবি অনুযায়ী বিশেষ সহকারী মিলিয়ে এই সংখ্যা 16টি পরিবার। গুঞ্জন শোনা যাচ্ছে যে 9 থেকে 11 তারিখের মধ্যে আরো অনেকে পাড়ি জমাবেন। আজ আমরা বিশ্লেষণ করব এই তথ্যগুলোর ভিত্তি কতটুকু, এটি কি নিছক গুজব নাকি আগাম কোনো আশঙ্কার পূর্বাভাস। এই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন দুই অভিজ্ঞ সাংবাদিক এবং যাদের কথা আমরা বলতে চাইছি তারা কিন্তু কোনো অলি গলির সাংবাদিক নন, সুশিক্ষিত এবং জাতীয় পর্যায়ে নিজেদের অবস্থান তৈরি করা সাংবাদিক। সাংবাদিক নজরুল কবির তার ফেসবুক প্রোফাইলে প্রথমে 9 জন উপদেষ্টার পরিবারের বিদেশে যাওয়ার বিষয়টি উল্লেখ করেন। এরপরই সেই পোস্টের কমেন্টে সাংবাদিক কুদ্দুস আফরাদ যোগ করেন এক নতুন মাত্রা। তিনি দাবি করেন বিশেষ সহকারী সহ এই সংখ্যা আসলে 16 এবং আগামী কয়েকদিনের মধ্যে আরো বড় ধরনের মুভমেন্ট হতে পারে। যখন এমন দায়িত্বশীল জায়গা থেকে এমন তথ্য আসে তখন জনমনে প্রশ্ন ওঠা স্বাভাবিক। সাধারণ মানুষ ভাবছেন যদি পরিস্থিতি স্বাভাবিকই থাকে তবে কেন এই এক্সিট প্ল্যান? তারা কি নির্বাচন পরবর্তী কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি বা বড় কোনো পরিবর্তনের আঁচ পাচ্ছেন? আমার কথাই যদি আমি বলি যে একদম উড়িয়ে দেওয়া যায় না। আমি বিভিন্ন জায়গা থেকে কানাঘোষা শুনছি, সাংবাদিক নজরুল করিম ফেসবুকে পোস্ট দিয়েছেন কিংবা কুদ্দুস আফরাদ কমেন্ট করছেন, কিন্তু আমাদের কানেও আসছে বিভিন্ন জায়গা থেকে যে উপদেষ্টা পরিষদের পরিবারের মধ্যে ইতিমধ্যে দেশ ত্যাগের হিড়িক শুরু হয়ে গেছে। কিন্তু কেন এই দেশ ত্যাগ? আমরা আগেই বললাম যে তারা কি কোনো পরিবর্তনের আশ পাচ্ছেন? কারণটা হচ্ছে যে গত 1.5 বছরের বাংলাদেশকে আপনি যদি দেখেন, গত 1.5 বছরে এই উপদেষ্টা পরিষদ বাংলাদেশকে একটি ধ্বংসস্তূপে পরিণত করেছে। বাংলাদেশের স্বাধীনতার 55 বছরের ইতিহাসে আমরা নির্বাচিত সরকার দেখেছি, আমরা রাজনৈতিক সরকার দেখেছি, আমরা সেনা শাসিত সরকার দেখেছি, আমরা সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার দেখেছি, আমরা সংবিধানের তত্ত্বাবধায়ক সরকার দেখেছি, কিন্তু বাংলাদেশের এতটা পতন আমরা কখনোই দেখিনি। আজকে উপদেষ্টা পরিষদের সদস্যরা কিংবা তাদের পরিবারের সদস্যরা রাতে নিশ্চয়ই বিছানায় ঘুমান। বিছানায় যখন শোন তখন নিজেদের কৃতকর্মের একটি কি আত্ম উপলব্ধি হয় না যে আমরা 1.5 বছরে কি করলাম? এই কর্মের উপরে আমরা কি বাংলাদেশে টেকে থাকতে পারবো, নাকি আমরা যদি বাংলাদেশে থাকি হঠাৎ করে যদি রাইফেলের গুলিটা অন্যদিকে ঘুরে যায়, আমাদের বিপক্ষে আছে মানে আমাদের প্রতিপক্ষের দিকে রাইফেলটা তাক করা আছে, হঠাৎ করে রাইফেলটা যদি আমাদের দিকে ঘুরে যায় তখন কি হবে? এই ভাবনাগুলো আসে কিনা? যদি এই ভাবনাগুলো আসে তাহলে সাংবাদিক নজরুল কবির কিংবা কুদ্দুস আফরাদ যে কথাগুলো সোশ্যাল মিডিয়ায় বলছেন সেগুলো কিন্তু অমূলক নয়। এছাড়াও আমরা যদি আরো বিভিন্ন বিষয়গুলো একটু বিবেচনা করি, আমরা যদি নিরপেক্ষভাবে দেখি তবে কিছু বিষয়ে মাথায় রাখতে হবে। উপদেষ্টাদের পারিবারিক অবস্থানের কথা যদি আপনি চিন্তা করেন, অনেক উপদেষ্টার সন্তান বা পরিবার আগে থেকেই বিদেশে স্থায়ীভাবে বসবাস করেন। তাদের আসা যাওয়া একটি নিয়মিত প্রক্রিয়া হতে পারে। নিরাপত্তা শঙ্কা, নির্বাচনের সময় বা পরবর্তী সময়ে রাজনৈতিক অস্থিরতা বাংলাদেশের রাজনীতিতে নতুন কিছু নয়। অনেক ক্ষেত্রে ব্যক্তিগত নিরাপত্তার খাতিরে পরিবারের সদস্যদের সরিয়ে রাখা একটি সাধারণ কৌশল হতে পারে। সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। সাংবাদিকরা যখন সুনির্দিষ্ট সংখ্যা বলেন, সংখ্যা ধরে ধরে বলছেন, তখন সাধারণত তাদের কাছে কোনো ইনসাইড সোর্স থাকে। তবে যতক্ষণ না পাসপোর্ট বা ইমিগ্রেশনের সুনির্দিষ্ট তথ্য পাওয়া যাচ্ছে ততক্ষণ একে স্ট্রং জল্পনা হিসেবে
দেখা হচ্ছে। আমাদের মনে রাখতে হবে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদের সাথে অনেক সময় রং চড়ানো হয়, তবে 16টি পরিবারের কথা যখন উঠছে তখন বিষয়টিকে একবারে উড়িয়ে দেওয়ারও কোনো সুযোগ নেই। সংখ্যা ধরে 9 আবার 16 এবং আগামী 9, 10, 11 ডেট দিয়েও দেওয়া হচ্ছে যে এই সময়ের মধ্যে মুভমেন্টটা আরো বেড়ে যাবে। তাহলে আপনি এটিকে উড়িয়ে দেবেন কিভাবে? এই খবরের রাজনৈতিক প্রভাব কিন্তু ব্যাপক। সাধারণ মানুষ যখন শোনে যে নীতি নির্ধারকদের পরিবার নিরাপদ আশ্রয়ে চলে যাচ্ছে, তখন তাদের মধ্যে প্যানিক বা আতঙ্ক তৈরি হয়। এটিকে নির্বাচনের পর কোনো ধরনের বড় পাওয়ার গ্যাপ বা বিশৃঙ্খলা সৃষ্টির ইঙ্গিত, নাকি এটি কেবলই একটি পরিকল্পিত অপপ্রচার যাতে সরকারের মনোবল ভেঙে দেওয়া যায়? সরকারের মনোবল শেষ মুহূর্তে আর মাত্র কয়েকদিন আছে, ভেঙে দিলেই কি আর না দিলেই কি? সরকারের মনোবল ভেঙে দিয়ে আসলে কি হবে এই মুহূর্তে? এই বিষয়গুলো বিবেচ্য। ইতিহাস বলে বড় ধরনের পট পরিবর্তনের আগে অনেক সময় প্রভাবশালী মহলে এক ধরনের দেশ ছাড়ার হিড়িক দেখা যায়। এখন প্রশ্ন হলো, বর্তমান পরিস্থিতি কি আসলেই সেদিকেই যাচ্ছে? বর্তমান পরিস্থিতি যদি আপনি বিবেচনা করেন, এটি কিন্তু খুব স্বল্পতম সময়ের একটা সাংবিধানিক যে 3 মাসের তত্ত্বাবধায়ক সরকার ছিল সেটি নয়, 1.5 বছর। আমাদের যে সরকারের যে মেয়াদ, আমাদের সাংবিধানিক নিয়ম অনুযায়ী যে রাজনৈতিক সরকার নির্বাচনের মাধ্যমে যে সরকারের মেয়াদ 5 বছর, এই সরকারটা কিন্তু 1.5 বছর, মোটেই কম নয়। কাজেই এটিকে একটা খুব বড় ধরনের পট পরিবর্তন যদি বলেন তাহলে কিন্তু মোটেই ভুল হয় না। এবং এই পট পরিবর্তনের আগে তাদের কর্ম বিশ্লেষণ করলে তারা তো ভীত সন্ত্রস্ত হয়ে যাওয়ারই কথা। তারা যে অপকর্ম করেছে, ঘুষ, দুর্নীতি, অনিয়ম, সামাজিক বিশৃঙ্খলা, এটি কি তারা জানে না? তারা কি মনে করছে যে তারা একদম ধোয়া তুলসী পাতা? যদি মনে না করে, তাহলে আমাদের 2 সিনিয়র সাংবাদিক যে কথা বলছেন সোশ্যাল মিডিয়ায়, সেটির একদম কোনোভাবে উড়িয়ে দিতে পারি না। দিন শেষে 9, 10 বা 11 তারিখ পার হওয়ার পর অনেক কিছুই পরিষ্কার হয়ে যাবে। সাংবাদিক কুদ্দুস আফরাতের দেওয়া সময়সীমা যদি মিলে যায়, তবে সেটি হবে বর্তমান প্রশাসনের জন্য বড় ধরনের একটি অস্বস্তির কারণ। আর যদি এটি ভুল প্রমাণিত হয়, তবে বুঝতে হবে এটি ছিল একটি সুপরিকল্পিত গুজব। আমরা কোনো পক্ষ নিচ্ছি না, কেবল জনমনে চলমান প্রশ্নগুলো তুলে ধরছি। আপনারা কি মনে করেন এই বিদেশ যাত্রা কি ব্যক্তিগত কারণে নাকি বড় কোনো বিপদের আশঙ্কায়? কমেন্ট করে আমাদের জানান। দেশ ও রাজনীতির এই অস্থির সময়ে গুজব থেকে সাবধান থাকুন এবং সঠিক তথ্যের ওপর নজর রাখুন। সোজা সাপটা কথায়, নির্বাচনের বাকি আর মাত্র 3 দিন বাদই নির্বাচন। কিন্তু তার আগেই নির্বাচনকে ঘিরে অনিশ্চয়তা এবং সবচেয়ে বড় কথা হচ্ছে নির্বাচনের আগে ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে। প্রশ্ন হচ্ছে, কেন এই ভয়ের পরিবেশ তৈরি করা? কারা এর পেছনে? এটা কি কেউ এখন পর্যন্ত আইডেন্টিফাই করতে পারছে? আপনারা দেখুন, বেশ কয়েকটি ঘটনায় এর প্রমাণ। যেমন শনিবার রাতে সবচেয়ে আলোচিত যে সংবাদটি, বাংলাদেশের একটি অনলাইন প্ল্যাটফর্ম বাংলাদেশ টাইমস নামক একটি পত্রিকার অফিসে ঢুকে 21 জন সাংবাদিককে তুলে নিয়ে গেছে একটি বিশেষ বাহিনী, এবং সেটি নিয়ে বেশ শোরগোল। এভাবে একটি পুরো অফিসের একটি শিফটকে যেভাবে তুলে নিয়ে যাওয়া হয়েছিল, যদিও তাদের 2 ঘন্টা পরে ছেড়ে দিয়েছে, কিন্তু সেই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং বাংলাদেশের গণমাধ্যম এতটাই স্বাধীন যে এটি নিয়ে কেউ কোনো প্রকার সংবাদ ছাপেনি। কারণ বাংলাদেশের সাংবাদিকতা প্রচুর স্বাধীনতা ভোগ করছে, যে কারণে যে অবাক করা বিষয়, এ বিষয়ে খুব বড় ধরনের পত্রিকা কোনো কিছু ধরনের কোনো সংবাদ ছাপেনি, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর এসেছে এবং বিবিসি বাংলা এর বিস্তারিত বিবরণ দিয়েছে। বিবিসি বাংলার তরফে যেটি জানা গেল যে হঠাৎ করেই আপনারা জানেন যে কদিন আগে যে
শাহবাগে যে যমুনার সামনে যে ইনকলাব মঞ্চের একটি প্রোগ্রামে একজনের বক্তব্য দিয়েছিল, সেই বক্তব্য প্রচার করার জন্যই মূলত 2 গাড়ি ভর্তি একটি বিশেষ বাহিনীর সদস্যরা এসে 21 জন সাংবাদিককে তুলে নিয়েছে বলে ওই বিবিসি বাংলার প্রতিবেদনে জানা হয়েছে। তো নির্বাচনের 3 দিন আগে এমন তুলে নিয়ে যাওয়ার বিষয়টি গণমাধ্যম কর্মীদের বেশ আলোচনার জন্ম দিয়েছে। অবাক করার বিষয়, ওই দিনই প্রেস সচিব অন্তর্বর্তী সরকারে তিনি বলেছিলেন যে গণমাধ্যম সবচেয়ে অতীতের যে কোনো সময় চেয়ে বড় ভালো স্বাধীনতা ভোগ করছে। তো একদিকে প্রেস সচিবের স্বাধীনতা ভোগ করা, আবার আরেকদিকে সাংবাদিক তুলে নিয়ে যাওয়া। তো এটি দিয়ে আসলে অনেক মানে যারা প্রতিনিধিত্ব সাংবাদিক তারা বলার চেষ্টা করছেন যে নির্বাচনের আগে এটা দিয়ে এক ধরনের গণমাধ্যমের উপরে এক ধরনের প্রেশার ক্রিয়েট করার একটি চেষ্টা তারা তাদের বক্তব্যে বলার চেষ্টা করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ধরনের বক্তব্য প্রতিফলিত হচ্ছে বেশিরভাগ। তো এই যখন অবস্থা আমরা এর মধ্যে জানতে পেরেছি, সেটিও যেহেতু মেইন স্ট্রিম খবর থেকে পাওয়া যাচ্ছে না, যে এর মধ্যে উপদেষ্টাদের পরিবার বর্গ দেশ ছাড়তে শুরু করেছে এবং 2 জন প্রতিনিধিত্ব সাংবাদিক তাদের ফেসবুকে সুনিশ্চিত তথ্য দিয়ে বলেছেন কমপক্ষে 9 জন উপদেষ্টার পরিবার দেশ ছেড়েছেন। আর একজন যদি সাংবাদিক তিনি বলছেন যে 9 জন নয়, এই সংখ্যা প্রায় 16 জন, বিশেষ সহকারী বর্ণনা সবকিছু মিলিয়ে টিলিয়ে। তো যাই হোক, এটি কেন হবে? এটি তো নিশ্চিত সরকার, তারা কেন 3 দিন আগে দেশ ছেড়ে পরিবারকে দেশ ছাড়াচ্ছেন? তার মানে কি এমন তথ্য তাদের কাছে রয়েছে যে 3 দিন আগেই চলে যেতে হবে? স্বয়ং যিনি আইন শৃঙ্খলা রক্ষা করবেন, আইজিপি, তিনি নিজেও তার পাসপোর্টটি সারেন্ডার করেছেন। কাজেই সারেন্ডার করেছেন এবং তিনি সেটিকে বেশ প্রকাশ্যে গণমাধ্যমে তিনি কথাও বলেছেন। এখন এই যে নির্বাচনের আগে যে ভয়ের যে সংস্কৃতি, এটা আসলে কেন তৈরি হচ্ছে? সাধারণ মানুষের মধ্যে কি বার্তা যাচ্ছে? আপনারা জানেন যে গতকাল প্রধান উপদেষ্টা নিজেই বলেছেন যে আগামী 7টি দিন বেশ ক্রুশিয়াল, ওনার বর্ণনা মতে বেশ ক্রুশিয়াল। তো কেন ক্রুশিয়াল বলছেন, কি কারণে বলছেন, সেটি অবশ্য জানা যাচ্ছে না। তবে আপনারা দেখতে পারবেন যে আমরা যেটা লক্ষ্য করছি অবাক বিষয়, যে এই যে ক্রুশিয়াল যে বলার পিছনে, সেটা আমরা পাল্টাপাল্টি কিন্তু পাল্টা বক্তব্য এগুলো কিন্তু আমরা সামনে আসছে। সাধারণ মানুষের মধ্যে 3 দিন আগে যখন উৎসবমুখর পরিবেশ থাকবে, তখন কেন এই ভয় বা আতঙ্কের পরিবেশ কেউ বুঝতে পারছে না। এবং ঠিক এখন এমনই একটা সময় আমরা দেখেছি যে ডিএমপির কমিশনার নিজের হাতে তিনি মারছেন, সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যে আপনি জানেন যে ইনকলাব মঞ্চের প্রোগ্রামে যেটা ডিএমপি কমিশনারের যে ভূমিকা, কাজী এবং এই সমস্ত কিছুই সাধারণ জনগণের মধ্যে ব্যাপক সন্দেহের অবকাশ করছে। এর চেয়ে বড় যেটি দিয়ে আমরা আজকের এটি শেষ করতে চাই, সেটি হচ্ছে যে ঠিক কিছু সময় আগে রংপুরে স্বরাষ্ট্র উপদেষ্টা যেটি বলেছেন যে তারা পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা ব্যবস্থা রাখছেন। তবে যেটি অবাক করার বিষয়, সেটি হচ্ছে তারা বলছেন যে সীমান্তে অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়েছে, প্রয়োজন হলে সেনাবাহিনী ঢুকে পড়বে। এই যে কথাটির মধ্যে কিন্তু বড় ধরনের একটি ফাঁকা তিনি রেখে দিচ্ছেন, যে প্রয়োজন হলে তিনি যাবে। কাজে কি সেইটি বিষয়, একটি তো ভোট হবে বাংলাদেশে, সীমান্তে কেন এত ধরনের তৎপরতা? কাজে কি তথ্য তাদের কাছে আছে যা তিনি এখনো পর্যন্ত জানাচ্ছেন না? কেন ভোট বাংলাদেশে হবে, স্থলভাগের দিকে না তাকিয়ে বিজেপির অতিরিক্ত বিজিবি সেখানে মোতায়েন করা হচ্ছে? সেনাবাহিনীর 8 কিলোমিটারের মধ্যে যাবার না কথা থাকলেও প্রয়োজন হলে সেটিও যাবে বলছে স্বরাষ্ট্র উপদেষ্টা। এই বক্তব্যের কি কোনো তাৎপর্য আছে? সেটি নিয়ে এখনো অনেক ভাবনা চিন্তার সময় এসেছে। সাংবাদিক তুলে নিয়ে যাওয়ার বিষয়ে আইএসপিআর অবশ্যই একটি কথা বলেছে যে কিছুটা ভুল বোঝাবুঝি হয়েছে, যেটির অবসান ঘটেছে। তবে কি কারণে তাদের ডাকা হয়েছে, এটি নিয়ে কিন্তু সুস্পষ্ট ব্যাখ্যা এখনো আসেনি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাংবাদিকেরা বলছেন এটি মূলত নির্বাচনের আগে এক ধরনের পরিবেশ তৈরি করার চেষ্টাও, যেন কোনো বিপক্ষ সংবাদ পরিবেশিত হলে কেমন হতে পারে পরিণতি, এটি তার একটি ট্রায়াল রান কিনা, সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে সাংবাদিকরা যা তুলে ধরছেন। যাই হোক, যেহেতু আইএসপিআর এর মন্তব্য চলে আসছে, সেটিকে বলতে হবে যে এটি তাদের একটি ভুল বোঝাবুঝি ছিল। তো এটা আইএসপিআর এর সেই ভুল বোঝাবুঝি, নাকি সাংবাদিকদের সেই ধারণা এই সময় বলে দেবে, বা স্বরাষ্ট্র উপদেষ্টা কেনই বা সীমান্তে অতিরিক্ত
বিজিবি মোতায়েন করছেন যেটি স্থলভাগের চাইতে ওদিকে, এবং প্রয়োজনে সেনাবাহিনী মোতায়েনের কথা বলছেন। কাজে কি সেই প্রয়োজন, কেন এই মোতায়েন, এবং কেনই বা এই উপদেষ্টার পরিবার বর্গের আগে ভাগে দেশ ছেড়ে চলে যাওয়া, কেনই বা আইজিপির পাসপোর্ট সারেন্ডার, এই সব কিছুই বলে দিচ্ছে যে নির্বাচনের আগে এক ধরনের ঠিক ভয়ের পরিবেশ তৈরি হয়েছে, যা থেকে সাধারণ মানুষ এখনো এক ধরনের প্রশ্নের মধ্যে রয়েছে কি ধরনের নির্বাচন হতে যাচ্ছে বা নির্বাচন পরবর্তী দিনগুলো কেমন যাবে, এই শঙ্কায় তাদের এখন দিন কাটছে।